আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো অত্যন্ত জটিল এবং জীবনরক্ষাকারী একটি ওষুধ নিয়ে, যার নাম কার্ডিরন। জেনেরিক নামটা হয়তো অনেকেরই চেনা, অ্যামিওডারন হাইড্রোক্লোরাইড। হার্টের মারাত্মক সব কন্ডিশনে যেখানে অন্য কোনো কিছু কাজ করে না, ঠিক সেখানে এই ওষুধটি ব্যবহার করা হয়। চলুন কোনো ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং এই ওষুধের আদ্যোপান্ত জেনে নিই। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই থাকছে কার্ডিরনের প্রাথমিক পরিচিতি। এরপর আমরা দেখব এটি কিভাবে হার্টের রিদম বা ছন্দ পুনরায় ঠিক করে, এর সঠিক মাত্রা ও প্রয়োগ পদ্ধতি, মারাত্মক ড্রাগ ইন্টারঅ্যাকশন এবং সবশেষে এর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো। প্রথম পর্ব, কার্ডিরনের পরিচিতি, উচ্চ ঝুঁকিপূর্ণ হৃদরোগের প্রতিরক্ষা। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, এই ওষুধটি কিন্তু রোজকার সাধারণ কোনো শারীরিক সমস্যার জন্য নয়। এটি একদম সেই সব মুহূর্তের জন্য যখন হার্টের অবস্থা আক্ষরিক অর্থেই জীবন মরণের একটা সুতোয় ঝুলতে থাকে। কার্ডিরন বা অ্যামিওডারন হাইড্রোক্লোরাইড মূলত কি? চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টি এরিথমিক ওষুধ এবং পটাশিয়াম চ্যানেল ব্লকার। সহজ কথায় বললে, হার্টের স্পন্দন যখন তার স্বাভাবিক ছন্দ হারিয়ে একদম এলোমেলো আচরণ শুরু করে, তখন সেই হারানো ছন্দকে পুনরায় স্বাভাবিক পথে ফিরিয়ে আনাই হল এর কাজ। নির্দিষ্ট কিছু গুরুতর অ্যারিথমিয়া বা অস্বাভাবিক ছন্দের ক্ষেত্রে কার্ডিরন ব্যবহার করা হয়, যেমন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং অ্যাট্রিয়াল ফ্লাটার। পরিস্থিতি যখন এতটা জটিল হয়ে যায় যে অন্য কোনো চিকিৎসায় কাজ হয় না এবং রোগীর অবস্থা হেমোডাইনামিক্যালি অস্থিতিশীল হয়ে পড়ে, ঠিক সেই সংকটময় মুহূর্তে এই প্রাণঘাতী সমস্যাগুলো সামাল দিতে কার্ডিরন ইনজেকশন বিশেষভাবে প্রয়োগ করা হয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, হার্টের রিদম বা ছন্দ পুনরায় ঠিক করা, কাজের ধরন বা মেকানিজম। এখন প্রশ্ন জাগতেই পারে, এই ব্রড স্পেকট্রাম সমাধানটি আসলে আমাদের হার্টের ভেতরে জটিল বৈদ্যুতিক সিস্টেমে কিভাবে কাজ করে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই। ফার্মাকোলজির ভাষায় অ্যামিওডারনকে একটা মেকানিক্যাল ব্রেক বা গাড়ির ব্রেকের সাথে তুলনা করা যেতে পারে। হার্ট যখন একবার সংকুচিত হয়, তখন পরবর্তী স্পন্দনের জন্য নিজেকে আবার প্রস্তুত করে নেয়, যাকে আমরা বলি রিচার্জ বা রিপোলারাইজেশন। অ্যামিওডারন মূলত এই রিচার্জ হওয়ার হার্টটাকে ধীর করে দেয় এবং অ্যাকশন পোটেনশিয়ালের সময়কাল অনেকটা বাড়িয়ে দেয়, ঠিক যেন অতিরিক্ত গতির হার্টকে ব্রেক কষে শান্ত করা। শুধু বৈদ্যুতিক রিচার্জ ধীর করাই নয়, এর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি হার্টের ভেতরের বৈদ্যুতিক পরিবহনের গতিকে একদম ধীর করে দেয়। পাশাপাশি হার্টের স্বাভাবিক পেসমেকার থেকে তৈরি হওয়া সিগন্যাল বা ফায়ারিং কমিয়ে আনে। এমনকি হার্টের বিভিন্ন বিশেষ আনুষঙ্গিক পথ দিয়ে বৈদ্যুতিক চলাচলের গতিও কমিয়ে দেয়। এভাবে হার্টের অতিরিক্ত চঞ্চলতা এবং বিপজ্জনক স্পন্দন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মজার ব্যাপার হলো, অ্যামিওডারনের একটা দ্বিমুখী প্রভাব আছে। অ্যান্টি অ্যারিথমিক কাজ ছাড়াও এটি আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করে। কনজেস্টিভ হার্ট ফেইলিয়ারে ভোগা রোগীদের ক্ষেত্রে রক্তনালীর এই প্রসারণ দারুণ একটা সুবিধা হতে পারে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এই রক্তনালী প্রসারণের কারণেই আবার রক্তচাপ বিপজ্জনকভাবে নিচে নেমে যাওয়ার একটা মারাত্মক ঝুঁকিও তৈরি হয়। পর্ব 3, সঠিক মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি, ট্যাবলেট এবং আইভি নিয়ম। ওষুধের কাজের মেকানিজম তো জানা হলো, এবার অত্যন্ত সুনির্দিষ্ট প্রয়োগবিধিতে আসা যাক। কার্ডিরন মূলত ট্যাবলেট হিসেবে এবং শিরায় দেওয়া বা ইন্ট্রাভেনাস ইনজেকশন, এই দুই পদ্ধতিতেই দেওয়া হয়ে থাকে। মুখে খাওয়ার ট্যাবলেটের ক্ষেত্রে নিয়মটা বেশ সুনির্দিষ্ট। প্রথম 1 সপ্তাহের জন্য প্রতিদিন 3 বার 200 মিলিগ্রাম করে ট্যাবলেট নিতে হয়। এরপর মাত্রা কমিয়ে দিনে 2 বার বা হার্টের ছন্দ নিয়ন্ত্রণে রাখার জন্য ঠিক যতটুকু ন্যূনতম প্রয়োজন ততটুকুতেই নামিয়ে আনা হয়। আর হ্যাঁ, ওষুধের মাত্রা যখন বেশি থাকে, তখন পেটের অস্বস্তি এড়ানোর জন্য ওষুধটি খাবারের সাথে কয়েক ভাগে ভাগ করে সেবনের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ইনজেকশনের ক্ষেত্রে প্রোটোকলটি অনেক বেশি কড়াকড়ি। জরুরি মুহূর্তে প্রথম 24 ঘণ্টায় প্রায় 1000 মিলিগ্রাম ওষুধ দেওয়া হয়, যার 3টি সুনির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমে মাত্র 10 মিনিটে 150 মিলিগ্রামের একটি প্রাথমিক লোড দেওয়া হয়। এরপর পরবর্তী 6 ঘণ্টার জন্য প্রতি মিনিটে 1 মিলিগ্রাম এবং তারপর থেকে প্রতি মিনিটে 0.5 মিলিগ্রাম করে ইনফিউশন চলতে থাকে। বোঝাই যাচ্ছে এটি পুরোপুরি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং নিবিড় পর্যবেক্ষণের ব্যাপার।
এখন ইনফিউশন চলাকালীন সময়েও যদি হঠাৎ করে আবার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা অস্থিরশীল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার আক্রমণ ঘটে, যাকে চিকিৎসা বিজ্ঞানে ব্রেক থ্রু এপিসোড বলা হয়, তখন কি হবে? সেই ক্ষেত্রে ওই প্রাথমিক 10 মিনিটের লোডটি পুনরায় দিতে হয় এবং কার্যকরীভাবে অ্যারিথমিয়া দমানোর জন্য মেইনটেনেন্স ইনফিউশনের হার সাথে সাথে বাড়িয়ে দিতে হয়। চতুর্থ পর্ব, মারাত্মক ড্রাগ ইন্টারঅ্যাকশন বা ওষুধের মিথস্ক্রিয়া, কিছু সতর্কতা। এটি আজকের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ অ্যামিওডারন বেশ ভারী মাত্রার একটি ওষুধ এবং এটি অন্য অনেক সাধারণ ওষুধের সাথে একেবারেই মানিয়ে নিতে পারে না। চার্টটির দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। অন্যান্য ওষুধের সাথে কার্ডিরন মিশলে ফলাফল কতটা মারাত্মক হতে পারে তা এখানে দেওয়া আছে। যেমন বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সাথে এটি মেশালে হৃদস্পন্দন অতিরিক্ত ধীর হয়ে যেতে পারে। ডিগক্সিনের সাথে দিলে রক্তে ডিগক্সিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ওয়ারফারিনের সাথে রক্তপাতের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পায়। আর ফ্লেকাইনাইডের সাথে ব্যবহার করলে রক্তে এর ঘনত্ব 50%-এরও বেশি বেড়ে যায়। সোজা কথায়, কার্ডিরন অন্য সাধারণ ওষুধগুলোর আচরণকে ব্যাপকভাবে পরিবর্তন করে ফেলে। ড্রাগ ইন্টারঅ্যাকশনের পাশাপাশি এমন কিছু চরম অবস্থাও রয়েছে যেখানে কার্ডিরন কোনোভাবেই ব্যবহার করা যাবে না, যেমন কার্ডিওজেনিক শক, গুরুতর সাইনাস নোড ডিসফাংশন, দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হার্ট ব্লক অথবা আয়োডিনের প্রতি অতি সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকলে এই ওষুধ সম্পূর্ণ নিষিদ্ধ। পেসমেকার ছাড়া ব্র্যাডিকার্ডিয়ায় ভোগা রোগীদের ক্ষেত্রেও এটি দেওয়া যায় না। এই কন্ডিশনগুলোতে কার্ডিরন প্রয়োগ করা হলে রোগীর জীবন চরম হুমকির মুখে পড়তে পারে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম পর্ব, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ঝুঁকি, একটি দ্বিধারী তলোয়ার। এতক্ষণ আমরা ওষুধের জীবন রক্ষাকারী দিকগুলো নিয়ে জানলাম, কিন্তু এবার অত্যন্ত গম্ভীর একটি বিষয় নজর দিতে হবে। এই শক্তিশালী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ব্যাপক এবং কখনো কখনো তা রীতিমতো প্রাণঘাতীও হতে পারে। এই ওষুধের সবচেয়ে বড় সতর্কতা লুকিয়ে আছে এর একটি বিশেষ পার্শ্বপ্রতিক্রিয়ায়। কার্ডিরন থেরাপির সবচেয়ে মারাত্মক প্রভাবটি পালমোনারি টক্সিসিটি বা ফুসফুসের বিষাক্ততার সাথে সম্পর্কিত। এটি এতটাই গুরুত্বরূপ নিতে পারে যে কাশি, জ্বর বা শ্বাস নিতে ব্যথার মতো কোনো ছোটখাটো উপসর্গ দেখা দিলেও সাথে সাথে ডাক্তারকে জানাতে হয়। এখানে অবহেলা করার কোনোই সুযোগ নেই। ফুসফুস ছাড়াও শরীরের অন্যান্য অংশে এর ব্যাপক প্রভাব রয়েছে। এটি লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, সৃষ্টি করতে পারে দৃষ্টিশক্তির নানা সমস্যা, যেমন কর্নিয়াতে মাইক্রোডিপোজিট বা অপটিক নিউরাইটিস। এছাড়া থাইরয়েডের ভারসাম্যহীনতা, স্নায়ুতন্ত্রের সমস্যা যেমন কাঁপুনি বা নিউরোপ্যাথি, এমনকি ত্বকের মারাত্মক বিবর্ণতার মতো ব্যাপারও ঘটতে পারে। বুঝতেই পারছেন, এই কারণেই ওষুধটি প্রেসক্রাইব করার সময় চিকিৎসকদের একদম সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানের ক্ষেত্রেও একদম কড়া নিষেধাজ্ঞা রয়েছে। গর্ভাবস্থায় কার্ডিরন ব্যবহার করলে গর্ভস্থ শিশুর থাইরয়েড গ্রন্থির মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে, যার ফলে নবজাতকের হাইপো বা হাইপারথাইরয়েডিজম হতে পারে। আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি আদৌ নিরাপদ কিনা তা যেহেতু এখনও স্পষ্টভাবে প্রমাণিত হয়নি, তাই এক্ষেত্রে এই ওষুধ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। পুরো আলোচনার পর শেষে এসে একটি খুব গভীর প্রশ্ন সামনে চলে আসে। হার্টের রিদম বা ছন্দ নিয়ন্ত্রণ করার সময় চিকিৎসা বিজ্ঞান আসলে কিভাবে জীবন রক্ষাকারী চিকিৎসা এবং এই মারাত্মক ঝুঁকিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে? কার্ডিরনের মতো শক্তিশালী একটি ওষুধের ব্যবহার বারবার আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা বিজ্ঞানে এই ভারসাম্য বজায় রাখাটা কতটা সূক্ষ্ম ও কঠিন একটি কাজ। আশা করি কার্ডিরনের পেছনের বিজ্ঞান এবং এর সাথে জড়িত সতর্কতাগুলো আজ পরিষ্কারভাবে বোঝা গেছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।